মেঘ, তোরা এখানে আয়, তোদের জন্য সিট আছে। মেঘ আর বন্যা এগিয়ে গেল। পাশাপাশি দুটো সিটে মেঘ আর বন্যা বসলো। ওদের সামনের সারিতে লিফাতের বন্ধুরা বসা। কয়েক মুহূর্তের মধ্যে লিফাত এসে বসলো। মেঘ আর বন্যা লিফাতকে দেখেই পেছনে চলে যাওয়ার জন্য ফিসফিস শুরু করলো। লিফাত পেছন ঘুরে উত্তেজিত কণ্ঠে বলল, আরে তোমরা এখানে? কোনো কিছু লাগলে শুধু একবার বলবা, সাথে সাথে এনে দিব। বন্যা আর মেঘ দুইজনেই রাগে ফুঁসছে। বন্যা কিছু বলতে যাবে, তার আগে কেউ একজন রাগান্বিত কণ্ঠে বলে উঠল, তোর কলিজাটা আমার লাগবে, দে এখন। মেঘ আর বন্যা দুইজনেই চমকে উঠে পাশ ফিরে তাকালো। লিফা তো আঁতকে উঠে সেই দিকে তাকালো। চোখ পর্যন্ত ঢেকে রাখা ক্যাপটা সরাতেই তানভীরের মুখটা স্পষ্ট দেখা গেল। লিফাতের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। তানভীরকে দেখে বন্যা আর মেঘ দুইজনেই ভয় পাচ্ছে। লিফাত বেশ কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হঠাৎই হেসে ফেলল। তানভীর চোখ মুখ কুঁচকে পুনরায় বলল, কি হলো, দেবে না? মেয়েদের প্রতি এত যত্ন, যা চাইবে সাথে সাথে এনে দিবি। আর আমি সামান্য কলিজাটা চাইছে, তুই সেটা দিতে রাজি হচ্ছিস না? লিফাত, তোর থেকে এটা আশা করিনি। লিফাত হঠাৎই অস্বাভাবিকভাবে হাসতে শুরু করলো। হাসতে হাসতে বলল, আরে ভাই তুমি, তোমার কি লাগবে বলো শুধু। দেখো তোমার ভাই তোমার জন্য কি করে। তানভীরের চোখে মুখে বিরক্তির ছাপ। বিরক্তি ভরা কণ্ঠে বলল, আপাতত তোর কলিজাটা হলেই হবে, চাইলে তোর হাতটাও দিতে পারিস। আমিও দেখি ওইখানে ঠিক কতজনকে জায়গা দিয়েছিস। লিফাত মুখে হাসি রেখেই বলল, এই সর সর, আমাকে সাইড দে। লিফাত এগিয়ে আসতেই তানভীর বসা থেকে উঠে দাঁড়ালো। লিফাত তানভীরকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলতে লাগলো, প্লিজ ভাই, এখানে অনেক জুনিয়র আছে, ওদের সামনে আমার মান সম্মানটা ডুবিও না প্লিজ। তানভীর রাগান্বিত কণ্ঠে গজগজ করতে করতে বলল, তোর হিসাবের খাতায় এখন অবধি 1000 খানের মেয়ের নাম উঠেছে। আর কত? সরি ভাই, তুমি এখানে কেন এসছো? ওরা কি তোমার কিছু হয়? নাকি অন্য কারোর জন্য এসেছো? নাকি অন্য কারোর জন্য আসছো? যে বোনের পেছনে ঘুরঘুর করছিস, সে এখন তুই আমার। তার পাশের জন আমার একমাত্র বোন, আর আবির ভাইয়ের পার্সোনাল সম্পত্তি। তুই ভুল জায়গায় হাত বাড়িয়েছিস লিফাত। তোকে কি করা উচিত নিজে বল। সরি ভাইয়া, প্লিজ মাফ করে দাও। আমি জানতাম না ওরা তোমার কাছের লোক। তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছে, ভবিষ্যতে কোনো মেয়ের দিকে কোন নজর দিলে সার্টিফিকেট নিয়ে বের হতে পারবি না, এ বলে দিলাম। প্লিজ তানভীর ভাই, এমনটা করো না। প্রয়োজনে আমি তোমার পায়ে ধরে মাফ চাইবো। আবির ভাই কোথায় আছেন? আমি ওনার পায়ে ধরে মাফ চেয়ে নেব। তবুও এমন কিছু করো না ভাই। ঠিক আছে, লাস্ট ফেরের মতো ছেড়ে দিচ্ছে। লিফাত একগাল হেসে বলল, থ্যাংক ইউ ভাই। তানভীর ভারী কণ্ঠে বলল, মনে থেকে জানো। অবশ্যই। লিফাত নিজের চেয়ারে গিয়ে বসলো। পেছন ফেরা তো দূর, ঘাড় পর্যন্ত কাত করছে না। তানভীর মেঘ আর বন্যার জন্য কিছু খাবার আগেই কিনে নিয়ে আসছিল। সেগুলো দিয়ে ক্যাপ পরতে পরতে বলল, আমি আসছি। মেঘ হাসি মুখে বলল, অনুষ্ঠান দেখবা না? আমি অনুষ্ঠান দেখতে আসিনি, যে কাজে আসছিলাম তা শেষ। অনুষ্ঠান শেষে বাসায় চলে যাস, উল্টাপাল্টা করিস না। তানভীর চলে গেছে। খুশিতে মেঘের চোখ চকচক করছে। বন্যার দিকে তাকিয়ে ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, দেখেছিস, আমার ভাই সেরাদের সেরা। তুই না বললেও ঠিকই জেনে ফেলছে। ওই ছেলে মাফ, ওই ছেলে মাফ যে চাইছে, দেখছিস? বন্যা ফোঁস করে শ্বাস ছেড়ে রাগী স্বরে বলল, তুই গিয়ে শুনেছিলি? মাপ নাও চাইতে পারি। মেঘ ভ্রু কুঁচকে বলল, এই তুই কি আমার ভাইয়ার তুই কি আমার ভাইয়ের পাওয়ার নিয়ে সন্দেহ করছিস? আমি শিওর এই ছেলে ভাইয়ার কাছে মাফ চাইছে। বিশ্বাস না হলে ছেলেকে ডাক দে। যদি স্বাভাবিকভাবে কথা বলে তাহলে বুঝবো ভাইয়া কিছু বলেনি। আর যদি কণ্ঠস্বর বদলে যায় তাহলে বুঝবো ভাইয়া ঝাড়ছে। না পারলে নাই। আমার ভাই যে হিরো তার প্রমাণ আমার দিতেই হবে। বন্যা ভাবলেশীন জবাব দিল। মেঘ ভেঙচি কেটে বলল। মেঘ সামনের দিকে কিছুটা ঝুঁকে ডাকলো, এক্সকিউজ মি ভাইয়া। ছেলেটা পেছনে না তাকিয়ে ঢোক গিলে ধীর কণ্ঠে জবাব দিল, যে আপু কিছু বলবেন? আমাদের জন্য কি কোনো সমস্যা হচ্ছে? আমরা কি পেছনে চলে যাব? না, পেছনে যেতে হবে না, আমাদের কোনো সমস্যা হচ্ছে না, দেখলি? মেঘ বন্যার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল। এর মধ্যে রাজনীতিবিদদের আগমন ঘটল। আশেপাশে বসা জুনিয়ররা সবাই দাঁড়িয়ে সালাম দিচ্ছে।
মেঘ আর বন্যা স্বাভাবিকভাবেই বসে রইল। একজনের নজর মেঘের দিকে পড়তেই সামনে 2-3 জনকে ডেকে বলল। অকস্মাৎ ওরা থমকে গেল, ঘুরে এসে মেঘদের কাছে দাঁড়ালো। মেঘ আর বন্যা মনে মনে ভয় পাচ্ছে, ভাবছে দাঁড়ায়নি বলে হয়তো ওনারা বকা দিতে আসছেন। তাদের মধ্যে একজন মেঘকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এত পিছনে বসছো কেন? আসো, সামনে এসে বসো। মেঘ আর বন্যা দুইজনেই থতমত খেয়ে বলল, না ভাইয়া, আমরা এখানেই ঠিক আছি। তা বললে হবে না আপু। আবির ভাইয়াকে এত করে রিকোয়েস্ট করার পরও উনি আমাদের প্রোগ্রামে আসেননি। অবশ্য তার জন্য আমরাই দায়ী। ভাইয়া বারবার বলছিল ওনাকে নিয়ে যেন কোনো রকম প্ল্যান না করি, কিন্তু আমাদের মন তাতে সায় দেয়নি। ভাইয়ার জন্য স্পেশাল আয়োজন করেছিলাম। ভাইয়া কোনোভাবে খবর পেয়ে তারপর আর প্রোগ্রামে আসেনি। সেসব পুরনো কথা বাদ দেই। এখন তোমরা যেহেতু আজকের প্রোগ্রামে আসছো, আমাদের উচিত তোমাদের সর্বোচ্চ আপ্যায়ন করা। প্লিজ তোমরা সামনে এসে বসো, প্লিজ। 4-5 জন একসঙ্গে রিকোয়েস্ট করতে শুরু করেছে। ওদের এত রিকোয়েস্ট করা দেখে মেঘ আর বন্যা ভীষণ লজ্জায় পড়ে গেছে। পুরো হলের মানুষ দাঁড়িয়ে তাকিয়ে আছে মেঘ আর বন্যার দিকে, যাদের দাপটে সবাই আতঙ্কে থেকে সেখানে তারা প্রথম বর্ষের 2 মেয়েকে এত রিকোয়েস্ট করছে, এটা সবার কল্পনার বাহিরে। মেঘ আর বন্যা বাধ্য হয়ে সামনে গিয়ে বসলো। এত সামনে বসে প্রোগ্রাম দেখতে মেঘ আর বন্যা দুইজনেরই অস্বস্তি লাগছে। মেঘ উঠে যেতেও পারছে না, একটু নড়লেই 2 জন এগিয়ে এসে জিজ্ঞেস করে, আপু কোনো সমস্যা? কিছু লাগবে? তাই উঠে যেতেও পারছে না। প্রোগ্রামের বিরতিতে মেঘেদের খাবার পর্যন্ত দিয়ে গেছে। তানভীর নিজেও অনেক খাবার কিনে দিয়ে গেছিল। মেঘ আর বন্যা শুধু মুখ চাওয়াচাই করছে, কিছুই খেতে পারছে না। মেঘ বাধ্য হয়ে আবিরকে কল দিল। আবির অফিসে কাজ করছিল, গতকাল থেকে অফিসে আসছে। অফিসে আসলেও এখন বাইক চালানোর অনুমতি পায়নি আবির। 2 দিন যাবৎ আলী আহমেদ খান নিজের সাথে আবিরকে অফিসে নিয়ে যান। আবিরও বাধ্য ছেলের মতন আব্বুর সঙ্গেই যায়। মেঘ কল দিতেই আবির মুচকি হেসে কল রিসিভ করলো। মেঘ সালাম দিল। আবির সালামের উত্তর দিয়ে শুধালো, কি ব্যাপার? তাদের আপ্যায়নে অতিষ্ঠ হয়ে যাচ্ছিস? মেঘ উদ্বেগপূর্ণ কণ্ঠে জানতে চাইল, আপনি কিভাবে জানেন? তোর আশেপাশে কখন কি ঘটনা ঘটে সব আপডেটই আমার কাছে থাকে। ওনারা কল দিয়েছিল? আমায় না জানিয়ে তোকে কিছু বললে ওদের যে কি অবস্থা হবে সেটা তুই না জানলে ওরা খুব ভালো করে জানে। খাবার খেয়েছিস? না। খেয়ে নে, না হয় একটার পর একটা দিতেই থাকবে। ওদের অতিরিক্ত ভালোবাসায় অতিষ্ঠ হয়ে আমি যোগাযোগ কমিয়ে ফেলেছি। এতদিনে তোকে পেয়েছি, তোকে ঠিকঠাক আপ্যায়ন না করতে পারলে ওরা ঘুমিয়েও স্বপ্ন দেখবে, বুঝলি? মেঘ মৃদু হেসে বলল, আমাদের প্রোগ্রাম দেখতে ভালো লাগছে না, সামনে এনে বসাইছে, সব বিরক্ত লাগছে। কিছুক্ষণ দেখে বেশি খারাপ লাগলে আমার কথা বলে বেরিয়ে পড়িস। আচ্ছা, আপনি আসবেন? কেন, অনুষ্ঠান দেখতে নাকি ওদের কর্মকাণ্ড দেখতে? না না না, এমনি আসবেন কিনা জিজ্ঞেস করছি। আবির মন খারাপ করে বলল, জানিসই তো আব্বু আমাকে বাইক নিয়ে বের হতে দেয় না। আব্বুর গাড়ি আমি নিব না, আসলে রিক্সা নিয়ে আসতে হবে। আসবো? মেঘ খানিক ভাবল, এমনিতেই আবিরের শরীর দুর্বল, এ অবস্থায় যদি আবার কোনো অ্যাক্সিডেন্ট ঘটে সে ভয়ে মেঘ বলল, না, আপনার আসতে হবে না। রাগ করছিস? আমি রিক্সা নিয়ে আসি, সমস্যা নেই। সত্যি রাগ করিনি, আপনি পুরোপুরি সুস্থ হলে অনেক ঘুরতে পারবো। এখন না হয় বড় আব্বুর লক্ষ্মী ছেলে হয়েই থাকুন। আবির নিঃশব্দে হেসে বলল, সাবধানে থাকিস, আর কোনো সমস্যা হলে জানাস। মেঘ ঠাট্টার স্বরে বলল, জানাবো না। কেন? কারণ আমি জানি আমার কোনো সমস্যা হওয়ার আগেই কেউ বা কারা কোনো না কোনোভাবে আমাকে প্রোটেক্ট করবেই। এত কনফিডেন্ট? ইয়েস স্যার। ওকে ম্যাম, পাকনামি রেখে এখন খেয়ে নেন। আচ্ছা, আপনি খেয়েছেন? আব্বু আমাকে খাওয়ার উপরই রেখেছেন, ঘন্টার পর ঘন্টা খাবার পাঠাচ্ছেন। এখন মনে হচ্ছে অফিসে না এসে বাসায় থাকলেই ভালো হতো। ঠিক আছে খান, রাখি তাহলে। ওকে। মেঘ আবার ডাকলো, আবির ভাই। হুম। কিছু না, রাখছি। মেঘ কল কেটে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। বন্যা কপাল কুঁচকে তাকিয়ে আছে। মেঘ ভ্রু নাচিয়ে শুধালো, এখন কি আমার ভাইয়া আর আবির ভাইয়ের ক্ষমতা সম্পর্কে আইডিয়া হয়েছে? বন্যা অস্থির হয়ে বলল, সেসব হয়েছে, কিন্তু তুই আগে এটা বল, তুই আর আবির ভাই কি রিলেশনে আছিস? হ্যাঁ। সত্যি? উনি কি তোকে প্রপোজ করে ফেলেছেন? প্রপোজ করেননি, তবে আমি মনে মনে অ্যাকসেপ্ট করে নিয়েছি। কেন বলুন তো, কেন বলতো?
তোদের এত সুন্দর কথোপকথন শুনে আমার নিজেরই শান্তি শান্তি লাগছে। মেঘ মুচকি হাসলো, সাথে বন্যাও। চৈত্রের উত্তপ্ত আবহে নগর যেন মরুভূমিতে পরিণত হয়েছে। শহর জুড়ে বৃষ্টির জন্য হাহাকার। আরোপিত শীতলতার আচ্ছাদনে আচ্ছাদিত আবির, তবুও গাত্র ঘেমে নাজেহাল অবস্থা। পূর্বের তুলনায় কয়েক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। এক ফোঁটা বৃষ্টির আশায় সবাই অসহায়ের মতো আকাশের পানে চেয়ে আছে। অসহ্য গরমের জন্য আজ অফিসে একটু তাড়াতাড়ি ছুটি হয়েছে। আবিরের ফুপ্পি সকাল থেকে অনেকবার কল দিচ্ছিল। আবির সুস্থ হয়েছে শুনে বারবার যেতে বলছিল, কিন্তু আলী আহমেদ খান আবিরকে কোনো মতেই যেতে দেবেন না। অন্ততপক্ষে ভর দুপুরে তো নয়, এমনকি বিকেলেও যেতে দেননি। আবির বাবার মুখের ওপরে কিছু বলেনি। আবির বাসায় ফেরার পর থেকে মেঘ আর মিম মামুনিদের পেছন পেছন ঘুরঘুর করছে। মামুনিরা বারবার বারণ করছে দেখে আবির এগিয়ে এসে শুধালো, কি হয়েছে তোদের? মিম চট করে বলল, ফুপ্পি কল দিয়েছিল, আমাদেরকে বাসে যেতে বলেছেন, কিন্তু আম্মুরা যেতে দিচ্ছে না। আবিরের কপালে কয়েক স্তর ভাঁজ পড়েছে। উদ্বিগ্ন কণ্ঠে বলল, ফুপ্পি সকাল থেকে আমাকেও বারবার কল দিচ্ছেন, কোনো সমস্যাই হলো নাকি? আবির ফের জিজ্ঞেস করলো, মামুনি তোমাদের কিছু বলেছে? তেমন কিছু বলেনি, শুধু বলেছেন তোরা যেন রাতে ওখানে খাওয়া দাওয়া করিস। তোমাদের কিছু বলেনি? আমাদের শুক্রবারের দাওয়াত দিয়েছে, আবার বলল আসিফ আর আরিফকে পাঠিয়ে দাওয়াত দিবে, তাও আব্বুকেও কল দিয়ে বলল। আবির স্বাভাবিকভাবে বলল, আমি ভেবেছিলাম শুধু আমাকেই কল দিচ্ছে। সকালে বলেছি বিকেলে আসতে পারি, কিন্তু গরমের জন্য আব্বু যেতে দেননি, জোর করে বাসায় নিয়ে এসেছে। রাতে ঝড় হতে পারে ভেবে তোর চাচুও ওদের পাঠাতে না করলো। এদিকে আপা বারবার কল দিয়েই যাচ্ছে, তানভীরও কল দিয়ে বলল ওদের পাঠাতে। তানভীর নাকি কাজ শেষ করে ফুপির বাসায় যাবে। আচ্ছা, আমি ফুপ্পির সাথে কথা বলছি। শুক্রবারে সবাই গেলে আজ তাহলে কারো যাওয়ার প্রয়োজন নেই। সেই বরং ভালো, তুই কথা বলে দেখ। আবির ফোন হাতে নিয়ে চলে যাচ্ছে। মেঘ কপাল কুটিয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির একটু দূরে যেতেই মেঘ দ্রুত আবিরের কাছে গিয়ে হাতে চিমটি কাটলো। আবির তাকাতেই মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে তাকালো। মেঘের চোখের পাপড়ি ঘন ঘন কাঁপছে। হালিমা খান, আকলিমা খান আর মিম তিনজনেরই নজর মেঘের দিকে। মেঘ তড়িঘড়ি করে আবিরের থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালো। মেঘ চোখ মুখ গুটিয়ে কিছু একটা বোঝাতে চাচ্ছে। মেঘের ইশারায় বোঝানো কথা আবিরের বোধগম্য হলো না। পরপর দুবার ভ্রু নাচিয়ে নিঃশব্দে প্রশ্ন ছুড়ে দিল। মেঘ চাপা স্বরে বিড়বিড় করে বলল, আজ আইরিনের জন্মদিন, সে বায়না ধরেছে আজ আমাদের নিজ হাতে রান্না করে খাওয়াবে, তার জন্য ফুপ্পি বারবার কল দিচ্ছেন। আবির মৃদু স্বরে প্রশ্ন করল, তোকে কে বলেছে? আচ্ছা দেখছি কি করা যায়। আবির আলী আহমেদ খানের রুমে চলে গেছে। মেঘকে ডেকে আকলিমা খান জিজ্ঞেস করলেন, আবিরকে কি বলছিস? মেঘ হাসি মুখে বলল, জান্নাত আপু, দেখো কাকিয়া, ফুপিরা সবাই আমাদের বাসায় আসছে, খাওয়া দাওয়া করেছে, সারাদিন সময় দিয়েছে। প্রথমবার ফুপি আমাদের যেতে বলছেন, আমাদের কি যাওয়া উচিত না বলো? অবশ্যই উচিত, কিন্তু তোর আব্বু যে না করে গেল। আবির ভাই বড় আব্বুর সাথে কথা বলতে গেছেন, দেখবা বড় আব্বু রাজি হয়ে গেছে, তখন আব্বু আর কিছুই বলতে পারবে না। আকলিমা খান হেসে বললেন, তোদের মাথায় সারাক্ষণ শুধু দুষ্টু বুদ্ধি ঘোরে, তাই না? মেঘ আর মিম দুইজনেই হাসছে। এর মধ্যে আবির বেরিয়ে এসে বলল, হাসাহাসি রেখে এখন রেডি হতে যা, কিছুক্ষণের মধ্যেই বের হতে হবে। হালিমা খান প্রশ্ন করলেন, আবির, তুই কি বাসা চিনিস? আচমকা এমন প্রশ্নে আবির থতমত খেলো, নীরবে ঢোক গিলল। মেঘ শান্ত স্বরে বলল, আজকাল বাড়ি ঘর চিনতে হয় না, বুঝেছো আম্মু? বড় নাম্বার আছে, ফোন নাম্বার আছে, গুগল ম্যাপ আছে, কোনো না কোনোভাবে চলে যাওয়া যাবে। হালিমা খান আর কিছু বললেন না। মেঘ, মিম আর আদিকে উদ্দেশ্য করে বললেন, চল রেডি হতে হবে। আদি আমতা আমতা করে বলল, আমি আম্মুকে ছাড়া যাব না, তোমরা যাও। মেঘ কপাল গুটিয়ে বলল, তুই কবে বড় হবি? মামি চলো আমরাই যাই। ঠিক আবিরের সহজ স্বীকারোক্তি। তোরা রেডি হয়ে আমাকে ডাকিস। আছে। মেঘ আর মিম দুইজনেই রুমে চলে গেছে। কিছুক্ষণের মধ্যে মেঘ রেডি হয়ে গেছে। যথারীতি আবিরকে আর মিম দরজা থেকে ডেকে নিচে চলে আসছে। আবিরও রেডি হয়ে নিচে আসছে। মিম এখনো নামছে না দেখে মেঘ আবিরের ভয়ে চিল্লিয়ে উঠল। এই মিম, তাড়াতাড়ি আয়। মিম রুম থেকে বেরিয়ে আসছে।
পরনে বাসার জামা দেখে মেঘ রাগী কণ্ঠে বলল, এতক্ষণেও হয়নি তোর? আবির ভারী কণ্ঠে জিজ্ঞেস করলো। এখনো রেডি হসনি কেন? মিম মাথা নিচু করে বলল, তোমরা যাও, আমি যাব না। আবির প্রশ্ন করলো, যাবি না কেন? আমরা অপেক্ষা করছি, যা রেডি হয়ে আয়। মিম চাপা স্বরে জানালো, আমার যেতে ইচ্ছে করছে না, আমি যাব না। আকলিমা খান রাগে কটমট করে বললেন, এতক্ষণ তো যাওয়ার জন্য দুই বোন বাড়ি মাথায় তুলে ফেলেছিলি, এখন কি হলো? আবির মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলো। তুই কিছু বলছিস? মেঘ থমথমে কণ্ঠে বলল, না, আমি কিছুই বলিনি। মেঘ মিমকে উদ্দেশ্য করে বলল, এই মিম, কি হয়েছে তোর? চল না যাই, অনেক মজা হবে। আপু, তোমরা যাও প্লিজ, আমার ভালো লাগছে না। আকলিমা খান কিছুটা রেগে বললেন, থাক, ওকে আর তেল মারতে হবে না, তোরাই বরং যা। আবির গাড়ির চাবি মামনিকে দিয়ে বলল, দুজন গেলে গাড়ি নেওয়ার কোনো প্রয়োজন নেই, চাবিটা রেখে দাও। আবির, গাড়ি নিয়ে যা, তোর আব্বু বা চাচু শুনলে রাগ করবে। আবির গম্ভীর কণ্ঠে জবাব দিল, ফুপ্পিদের বাসা পর্যন্ত গাড়ি নাও যেতে পারে। আবির বেরিয়ে গেছে। মেঘ কিছুক্ষণ দাঁড়িয়ে নিজেও ছুটল। মিম মুচকি হেসে দরজার পানে তাকিয়ে মনে মনে বলল, তোমাদের দুজনের মাঝে আমি কাবাব মে হাড্ডি হতে চাই না। আবির রিক্সা ডেকে নিজে উঠে পরপর হাত বাড়িয়ে মেঘকে উঠালো। মেঘ ঘাড় ফিরিয়ে আবিরের দিকে তাকিয়ে আছে, দৃষ্টি তার নিরেট। পাশাপাশি বসাতে আবিরের হাতের সাথে বারবার ধাক্কা লাগছিল। অজান্তেই মেঘের বুকের বাম পাশে ব্যথা অনুভব হলো। আবিরের সংস্পর্শ পেয়ে মেঘের মন কল্পনায় ভাসতে শুরু করেছে। আবির তাকাতেই সরাসরি মেঘের চোখে নজর পড়ল। মেঘের গভীর চাহনি, রাস্তার পাশের কৃত্রিম আলোতে আবিরের কাদম্বিনীকে অতীব মায়াবী লাগছে। আবির টেনে হেঁচড়ে দৃষ্টি সরালো। এই চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকলে আবির নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, অন্য জগতে পাড়ি জমাতে ইচ্ছে করে। প্রায় অনেকটা পথ অতিক্রম করে ফেলেছে, অথচ মেঘ ঘোরেই আটকে আছে। অবশেষে আবির গলা খাকারি দিয়ে ধীর কণ্ঠে প্রশ্ন করল, আইরিনের জন্য কি নেব? আবিরের কণ্ঠ শুনে মেঘ চমকে ওঠে। রিকশার গতি আর নিজেকে একসঙ্গে সামাল দিতে না পেরে নড়ে ওঠে। আবির তৎক্ষণাৎ বাম হাতে মেঘের কাঁধে হাত রেখে স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করে, ঠিক আছিস? হ্যাঁ। আইরিনের জন্য কি নেব? আপনার যা ইচ্ছে নিন। আমি আন্দাজে কি নেব, মেয়েদের পছন্দ অপছন্দ সম্পর্কে আমার তেমন ধারণা নেই, তার জন্যই তো তোর মতামত জানতে চাইছি। মেঘ আর চোখে আবিরের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আপনি আমার মতামত জানতে চাচ্ছেন? বাব্বা, মতামত জানতে চেয়ে অন্যায় করে ফেললাম নাকি? হ্যাঁ করেছেন, অনেক বড় অন্যায় করেছেন। বাই দ্য ওয়ে, আপনি মেয়েদের পছন্দ অপছন্দ জানেন না, তাহলে আমাকে সুন্দর সুন্দর গিফট দেন কিভাবে? তুই সব কিছু নিজের সঙ্গে তুলনা করিস কেন বুঝলাম না। তোকে কিছু দিতে গেলে আমার একবারের জন্য ভাবতে হয় না। আমি কনফিডেন্টলি বলতে পারি আমার দেয়া 20 টাকার একটা গোলাপ কিংবা 20,000 টাকার দামের কোনো গিফট দুটোই তোর কাছে সমান গুরুত্বপূর্ণ। বাকিদের ক্ষেত্রে আমি তা পারবো না। মেঘ বিপুল চোখে তাকিয়ে মনে মনে আওড়ালো, এই কনফিডেন্সটা নিয়ে আমায় প্রপোজ করতে পারেন না? আপনি তো জানেন আমি হ্যাঁই বলবো, তাহলে কেন করেন না প্রপোজ? আবির মেঘের গাঢ় কালো পল্লবে চোখ রেখে বলল, এভাবে তাকাস না মেঘ, তছনছ হয়ে যাব। মেঘ সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল। আবির ভাই নামক অসুখটা ইদানিং মেঘকে আষ্টে পৃষ্ঠে ধরেছে। আবিরের বলা কথা, আচরণ সবেতেই অন্যরকম মাধুর্যতা মিশ্রিত। ধীরে ধীরে মেঘও বুঝতে পারছে আবির ভাই তার জীবনে বিশালাকৃতি গাছের ন্যায় ভূমিকা পালন করছে। গাছের শেকড় আর ডালপালার মতোই মেঘকে সকল প্রকার অশুভ আঁচল থেকে আগলে রাখছে। আইরিনের জন্য গিফট কিনে যথাসময়ে বাসায় উপস্থিত হয়েছে। ততক্ষণে তানভীরও চলে আসছে। আড্ডা খাওয়া দাওয়া শেষে প্রায় অনেক রাত করেই ফুপ্পির বাসা থেকে বেরিয়েছে। ততক্ষণে আকাশ ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে মেঘের গর্জন। মেঘ উৎফুল্ল মেজাজে সামনে হাঁটছে। তানভীর বাসা থেকে বেরিয়ে তপ্তস্বরে বলল, ভাইয়া, অনেক রাত হয়ে গেছে, তুমি বরং বনুকে নিয়ে বাইক দিয়ে চলে যাও। বাসা থেকে অনুমতি নিয়ে প্রথমবারের মতো ওকে নিয়ে রাতের বেলা বেরিয়েছি। এত তাড়াতাড়ি বাসায় চলে গেলে কিভাবে হবে? তাছাড়া আব্বু আমায় বাইক চালানোর অনুমতি দেননি। হাজার হোক আমি আব্বুর বাধ্য সন্তান, আব্বুর অনুমতি ব্যতীত বাইক চালাতে পারি না। দিনের অবস্থা ভালো না, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে, তারপর ভিজে যেতে হবে। ভিজলাম, সমস্যা কি?
জ্বর হলে না হয় দুজনেরই হলো। তানভীর রাগী স্বরে বলল। একবার জ্বরে ভোগে শিক্ষা হয়নি তোমাদের? আবির নাক কুচকে বলল। তখন কি একসাথে ভিজছিলাম নাকি? তাছাড়া মাঝে মাঝে বৃষ্টি বিলাস করা ভালো, এতে ভালোবাসা বাড়ে, বুঝেছিস? হ্যাঁ, তোমার প্রেম বিষয়ক আজগুবি লজিক খুব ভালোভাবে বুঝতে পেরেছে। আবির এগিয়ে যেতে যেতে বলল। তুই কিন্তু একা বাসায় যাস না। তানভীর চিবিয়ে চিবিয়ে বলল। হ্যাঁ হ্যাঁ, তোমাদের জন্য আমি এখন গাছতলা বসে থাকি, আর শুধু শুধু বৃষ্টিতে ভিজে। আবির ঘাড় ঘুরিয়ে মুচকি হেসে বলল। ভাইও তোর, বোনও তোর, তাই দায়িত্বটাও তোরই। আবির হাসতে হাসতে সামনে চলে গেছে। তানভীর না চাইতেই মৃদু হাসলো। আবিরের যখন যা ইচ্ছে হয় তাই করে, এটা তানভীরের থেকে আর কেউই ভালো জানে না। আবিরের সব পাগলামির একমাত্র সাক্ষী তানভীর। আবিরের বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হয়েছে মানে এখন তাকে ভিজতেই হবে। তানভীর বাইক স্টার্ট দিয়ে ওদের পাশ কাটিয়ে যেতে যেতে আবারও বলল। তাড়াতাড়ি চলে এসো। মেঘা আশেপাশে তাকাচ্ছে আর গুটি গুটি পায়ে হাঁটছে। কিছুক্ষণ রাস্তাটা ভালোভাবে পর্যবেক্ষণ করে হঠাৎ প্রশ্ন করল। এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে ঢোকা যেত, তাহলে আনেননি কেন গাড়ি? কেন আনিনি তার উত্তর এখন তোকে দিতে পারবো না, সময় হলে নিজেই বুঝতে পারবি। মেঘ বলার মতো কথা খুঁজে পাচ্ছে না বলে চুপচাপ হাঁটছে। আবিরও নিশ্চুপ হাঁটছে। কোলাহল শূন্য নির্জন পথ। রাস্তায় গুটি কয়েক বাইক আপন গতিতে ছুটছে। ফুপ্পিদের বাসার গলি থেকে বেরিয়ে অনেকটা এগিয়ে মেঘ হঠাৎই আকুল কণ্ঠে শুধালো। আমরা বাসায় যাব কিভাবে? বাসায় না গেলে হবে না? মেঘা অবিশ্বাস্য দৃষ্টিতে আবিরের দিকে চেয়ে আছে। এমনিতেই অনেক রাত হয়ে গেছে, কোথায় তাড়াতাড়ি বাসায় যাওয়ার ব্যবস্থা করবে তা না উল্টো মজা করছেন। ধীরে ধীরে বৃষ্টি পড়তে শুরু হয়েছে। মেঘের গর্জনের শব্দ আর বৃষ্টির বড় বড় ফোঁটা দেখে মেঘ ভেতরে ভেতরে ভয় পাচ্ছে। দিনের বেলা বৃষ্টি তার খুব বেশি পছন্দ হলেও রাতের বেলা বিদ্যুৎ চমকালে মেঘের কলিজা শুকিয়ে যায়। আতঙ্কে মেঘের হাঁটার গতি কমে গেছে। বারবার আকাশের পানে তাকাচ্ছে আর আস্তে আস্তে হাঁটছে। আবির বেশ কিছুক্ষণ যাবৎ মেঘের হাবভাব পর্যবেক্ষণ করে শুধালো। কোনো সমস্যা? মেঘ কাঁদো কাঁদো মুখ করে বলল। আপনি গাড়িটা নিয়ে আসেননি কেন? আমার ভয় লাগতেছে। রাস্তায় একটা রিক্সাও নেই, এখন কিভাবে বাসায় যাব? আবিরের নির্লিপ্ত জবাব এলো। আমি ভেবেছিলাম তুই অনেক সাহসী মেয়ে। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল। আমি দিনের বেলা সাহসী, কিন্তু রাতের বেলা ভীষণ ভীতু। আবির শান্ত চোখে চেয়ে মনে মনে কিছু একটা ভেবে মৃদু হাসলো। মেঘের সেদিকে মনোযোগ নেই। একবার বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘের গা কেঁপে উঠছে। আবির উদাসীন কণ্ঠে শুধালো। আমি কাছে থাকা সত্ত্বেও তুই এত ভয় পাচ্ছিস? তাহলে আমি থেকে কি লাভ হলো? মেঘ নিশ্চুপ। ফুটপাত দিয়ে হাঁটছে দুজন। কারো মুখে কোনো শব্দ নেই। আবির কিছু বলতে চেয়েও বারবার ঢোক গিলে কথা গিলছে। বৃষ্টিস্নাত পথে প্রেয়সীর হাতে হাত রেখে বুকের বাম প্রকোষ্ঠে লুকায়িত কথাগুলো বলার সুপ্ত ইচ্ছে আবিরের মনে ঘুরপাক খাচ্ছে। কিন্তু অদ্ভুত এক দেওয়াল বারবার আটকে দিচ্ছে আবিরকে। পরিবার নামক বেড়াজালে আবির আবদ্ধ হয়ে আছে। মেঘ আবিরকে ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে, কিন্তু আবিরকে পাওয়ার জন্য আদেও কি মেঘ পরিবারের সামনে দাঁড়াতে পারবে? যেখানে আবির নিজেই বাড়ির সবার মুখোমুখি হওয়ার জন্য নিজেকে যোগ্য ভাবতে পারছে না, সেখানে মেঘ তো কিছুই না। ক্ষণে ক্ষণে বৃষ্টি বাড়ছে, সেই সাথে বিদ্যুৎ চমকানোর মাত্রাও বেড়েছে। দুইজনেই কাক ভেজা হয়ে গেছে। আবিরের পরনে নেভি ব্লু রঙের শার্টটা ভিজে গায়ের সঙ্গে একেবারে লেপ্টে গেছে। ফোন আর ওয়ালেটটা ফুপ্পির বাসায় থেকেই পলিথিনে পেঁচিয়ে নিয়ে আসছিল। মেঘ আজ 3 পিস পরেছিল, চুলে খোপা করে মাথায় ওড়না দিয়েছিল, কিন্তু বৃষ্টিতে ভিজে নাজেহাল অবস্থা হয়ে গেছে। সরু রাস্তায় বড় বড় কদম ফেলায় আবির মেঘের থেকে কিছুটা এগিয়ে গেছে। প্রবল বৃষ্টিতে মেঘ হাঁটতেই পারছে না। আবির সামনে থেকে মেঘের দিকে তাকাতেই মেঘ তেজপূর্ণ কণ্ঠে বলে উঠল। আপনি আমায় ফেলে চলে যাচ্ছেন কেন? দেখছেন না আমি ভয় পাচ্ছি? আবিরের পদযুগল থমকে গেছে। এক পলক সামনে তাকালো, পুনরায় আর চোখে চেয়ে গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠল। কোলে নিতে হবে? মেঘ শশব্যস্ত হয়ে আবিরের দিকে তাকালো। সহসা মনে পড়ে গেছে আবিরের সঙ্গে কোনো এক বিকেলে বৃষ্টিতে ভেজার ঘটনা। সেদিন হোঁচট খাওয়ার পরপর আবিরের কোলে তোলার ঘটনা মনে পড়তেই মেঘ থতমত খেয়ে বলল, না না না, আপনি শুধু আমার কাছাকাছি থাকুন। আবির নিজের হাত বাড়ালো। মেঘ এক হাতে আবিরের হাতটা ধরার চেষ্টা করলো,
কিন্তু মেঘের ছোট্ট হাত আবিরের মোটা হাতকে ঠিকমতো ধরতে না পেরে সহসা দু হাতে আবিরের বাহু চেপে ধরেছে। আবির চাপা স্বরে বলল, মুরগির কলিজা নিয়ে রাতে ঘুমাস কিভাবে তুই? মেঘ ঠোঁট উল্টিয়ে আবিরের দিকে তাকাতে আবারও বিদ্যুৎ চমকালো। মেঘ ভয়ে দু হাতে আবিরের বাহু আরো শক্ত করে ধরেছে। আবিরের নিজের অন্য হাত মেঘের হাতের ওপরে রেখে কোমল কণ্ঠে বলল, ভয় পাস না, আমি আছি তো। আবিরের স্পর্শ সেই সঙ্গে মোলায়েম কণ্ঠে বলা ছোট্ট একটা কথাতে মেঘের মন থেকে ভয় ডর সব একেবারে চলে গেছে। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আকাশের পানে চেয়ে মুচকি হেসে বলল, আমার আবির ভাই আমার পাশে থাকলে আর কিচ্ছু চাই না। যদি আজ আমার মৃত্যুও হয় তবে যেন আবির ভাইয়ের বুকে মাথা রেখে মরতে পারি। আস্তে আস্তে মেঘের ভয় অনেকটাই কেটে গেছে। আবিরের হাঁটার সাথে তাল মিলিয়ে মেঘও নিজের মতো হাঁটছে, তবে আবিরের হাত একবারের জন্যও ছাড়ছে না। মেঘ আর আবির ফপ্পিদের বিষয়ে টুকিটাকি কথা বলছে। এত বছর আবিরকে নিয়ে তেমন মাথা না ঘামালেও এখন আবিরের ব্যাপারে মেঘের খুব চিন্তা। মেঘ আচমকা প্রশ্ন করে বসলো, আবির ভাইয়া, আপনি কি এখনো সিগারেট খান? আবির ভ্রু গুটিয়ে বলল, না, কেন? সত্যি করে বলুন, আপনি কবে থেকে সিগারেট খাওয়া শুরু করেছিলেন আর কবে শেষ করেছেন, নাকি এখনো খান? রোমান্টিক আবহাওয়ায় মেঘের এমন প্রশ্ন আবিরের কাটা গায়ে নুনের ছিটের মতো লাগছে। আবির কড়া গলায় বলল, এখন এসব প্রশ্ন করার সময়? মেঘ গাল ফুলিয়ে চোখ নামিয়ে ধীর কণ্ঠে বলল, তার মানে আপনি এখনো সিগারেট খান? আবির বিরক্ত হয়ে মেঘের দিকে তাকালো, পরপর এদিক সেদিক তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি মিথ্যা কথা বলি না মেঘ। তারপরও যদি তোর আমাকে বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে আমার কিচ্ছুই বলার নেই। মেঘ হতবাক হয়ে গেছে। আবিরকে ইদানিং কিছু বললেই ছ্যাত করে ওঠে, বিশেষ করে বিশ্বাস নিয়ে কথা বললে তো উপায়ই নেই। মেঘ মনোযোগ দিয়ে কতক্ষণ আবিরকে দেখে প্রশ্ন করলো, কি হয়েছে আপনার? এভাবে কথা বলছেন কেন? আবির জোর গলায় বলা শুরু করলো, আমি কখনো কারো বিশ্বাস ভঙ্গ করিনি, তোর তো নয়। সিগারেট আমার নেশা না। যখন কোনো বিষয়ে খুব বেশি রেগে থাকি, দিশা বিষাব পাই না, তখন একটু আঁচড়ু সিগারেট খেতাম, এইটুকুই। তারপরও এত বছরে হাতে গোনা কয়েকটা সিগারেটই খেয়েছি। এসব এখন অতীত। সিগারেট ছেড়েছি বহুদিন হলো, ছুঁইও না পর্যন্ত। সেদিনের পর তুই কোনোদিন আমার হাতে সিগারেট দেখেছিস? রুমে পেয়েছিস? নাকি আমার গায়ে সিগারেটের গন্ধ পেয়েছিস? তবুও কেন এত অবিশ্বাস? তোর সন্দেহের তালিকায় কেন সবসময় আমার নামটাই থাকে? এখনো এই মানুষটাকে একেবারে বিশ্বাস করা যায় না? আবির একরাশ হতাশা নিয়ে কথাগুলো বলেছে। শেষ প্রশ্নগুলো বলার সময় আবিরের গলা কাঁপছিল। অজানা এক ক্রোধে আবির আবার দগদগে স্বরে বলল, তানভীরকে কল দিয়ে তোকে নিয়ে যেতে বলি। মেঘ আর্তনাদ করে উঠল, কেন? আর যাই হোক, আবির কখনো কাউকে জোর করবে না, অন্তত পক্ষে তাকে বিশ্বাস করতে তো নয়ই। আবার সত্যিই গাড়িটা নিয়ে আসা উচিত ছিল। মেঘ মায়াবী দৃষ্টিতে চেয়ে শীতল কণ্ঠে বলল, আপনি এভাবে কথা বলছেন কেন? আমি আপনাকে বিশ্বাস করি, অনেক বেশি বিশ্বাস করি। সত্যি বলছি, ভাইয়াকে কল দেবেন না প্লিজ। আমি আপনার সাথেই যাব। আবির উদাসীন কণ্ঠে বলল, যেখানে তুই আমাকে বিশ্বাস করতে পারিস না, সেখানে তোর বাবা মায়ের চোখে তো আমি মস্ত বড় অপরাধী হয়ে যাব। তোর জ্বর হলে কেউ আমাকে ছেড়ে কথা বলবে না। আবির দুপায়ে এগোতেই মেঘ এক হাতে আবিরের আঙুল ধরার চেষ্টা করে, কিন্তু আবির আঙুল ছাড়িয়ে এগিয়ে যেতেই মেঘ তড়িঘড়ি করে আবিরের সামনে গিয়ে সরাসরি আবিরের শার্ট আঁকড়ে ধরে সাফাই দেওয়ার মতো করে আকুল কণ্ঠে বলে উঠল, আমি আর কোনোদিন আপনাকে এমন কথা বলবো না। আপনাকে কখনো অবিশ্বাস করব না। আপনি যা বলবেন, যে অবস্থাতেই বলবেন, আমি সাথে সাথে বিশ্বাস করে ফেলবো। প্লিজ আপনি রাগ করবেন না, প্লিজ। আমি কানে ধরছি। এতক্ষণ আবির শক্ত থাকলেও মেঘের শেষ বাক্যে আবির তৎক্ষণাৎ মেঘের হাত চেপে ধরল। মেঘের হাত তখনও আবিরের বুকেই ছিল, সবেমাত্র কানে ধরার জন্য হাত তুলতে যাচ্ছিল, তার আগেই আবির আটকে দিয়েছে। আবিরের রাগ মুহূর্তেই দমে গেল। আবির ভারী কণ্ঠে বলল, অতি সামান্য কারণে আবির কাউকে এত বড় শাস্তি দেবে না। মেঘ ফের বলে উঠল, আপনি রাগ করলে আমার খুব ভয় হয়। আবির অনুচিন্তন মনে শুধালো, কিসের ভয়? মেঘ বিড়বিড় করে বলল, আপনাকে হারানোর। হ্যাঁ। ঝুম বৃষ্টিতে মেঘের বিড়বিড় করে বলা কথাটা আবির ঠিকমতো বুঝতে পারেনি। শিওর হতে আবির পুনরায় শুধালো, কি বললি? মেঘ কিছু না বলে আবিরের ওপর মাথা ঠেকালো। অনেকক্ষণ যাবৎ বৃষ্টিতে ভেজার কারণে মেঘের শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। অকস্মাৎ ভয়ে আবিরের বুক কাঁপছে। মেঘের শরীর যদি খারাপ হয়
আবির তড়িঘড়ি করে বলল। শরীর খারাপ লাগছে? মেঘ সহসা আবিরের থেকে দূরে সরে দাঁড়ালো। প্রিয় মানুষের সাহচর্য পেলে মানুষ সব ভুলে যায়। মেঘের ক্ষেত্রেও তাই হয়েছে। ঘোরের মধ্যে কখন যে আবিরের বুকে মাথা রেখেছে সেটা খেয়ালই করেনি। আবির ডাকতেই মেঘের ঘোর কেটে গেছে। লজ্জায় মাথা নিচু করে সামনে এগিয়ে যাচ্ছে। আবির পিছু পিছু ডাকছে, কিন্তু মেঘ তাকাতেই পারছে না। আবির এগিয়ে গিয়ে মেঘের মাথার কিছুটা ওপরে দুহাত রাখলো, যেন সরাসরি বৃষ্টির পানি মেঘের মাথায় না পড়ে। মেঘ চোখ তুলে তাকিয়ে দেখলো একবার, পুনরায় লজ্জায় চোখ নামিয়ে নিল। আবির ভাই মানুষটা কেমন জানি, এই রাগ করেন, এই আবার ভালোবাসার চাদরে মরিয়ে নেন। ওনার মন বোঝার সাথে পৃথিবীর কারণ নেই। কিছুটা এগোতেই মেঘ চা খাওয়ার জন্য বায়না ধরেছে, অথচ আবির খুঁজছে মেডিকেল শপ। নিজের ইচ্ছেকে প্রাধান্য দিতে গিয়ে অসময় মেঘকে নিয়ে বৃষ্টিতে ভিজে এখন নিজেই টেনশন করছে। মেঘের সেদিকে খেয়াল নেই, সে নিজের মতো ঘুরছে আর চায়ের দোকান খুঁজছে। জীবনে প্রথমবার গভীর রাতে বৃষ্টিতে ভিজছে। মেঘের মন এমনিতেই খুব উতলা হয়ে আছে, তার উপর সাথে আবির ভাই। বাসার সব চিন্তা ভুলে বৃষ্টি উপভোগ করছে আর আবিরের সঙ্গে খুনসুটিতে মেতে আছে। অবশেষে একটা চায়ের দোকানে মেঘকে বসিয়ে আবির পকেট থেকে ফোন আর ওয়ালেট বের করছে। ওপরে টিনের চালে টুপটাপ বৃষ্টির ফোঁটা পড়ছে। মেঘ আপন মনে বর্ষা থেকে সেই চালের দিকে তাকিয়ে আছে। টিনের চালের মাতাল করার শব্দে মেঘের ভাবনারা ছন্নছাড়া হয়ে যাচ্ছে। মেঘ আবিরের দিকে তাকাতেই আবির বলে উঠল, বৃষ্টি শব্দটা ভালো লাগছে? হ্যাঁ, আগে বর্ষাকালে নানা বাড়ি গেলে এই শব্দটা শুনতাম, অনেক ভালো লাগতো। কত বছর পর আবার শুনছি। আবির প্রশ্ন করল, লাল চা খাবি নাকি দুধ চা? লাল চা খাবো। ঠিক আছে ম্যাডাম। আবির চলে গেল। হঠাৎই মেঘের কানে আবিরের কণ্ঠ বেজে উঠল, মামা আপনি বসুন, আমি চা বানাচ্ছি। মেঘ আঁতকে উঠে পিছনে ঘুরল। সত্যি সত্যি আবির চা বানাচ্ছে। মেঘ তৎক্ষণাৎ বর্ষা থেকে উঠে দাঁড়ালো। ভেতরে থাকা হৃৎপিণ্ড ছুটছে দিক বিদিক। ঠোঁটে ফুটে উঠেছে প্রশান্তির হাসি। অকস্মাৎ মনে দুশ্চিন্তারাও ভর করেছে। নিজের অজান্তেই বলে উঠল, এত সুখ আমার কপালে সইবে তো? সঙ্গে সঙ্গে মেঘ নিজের মাথায় গাঁটটা মেরে বলল, কি সব বাজে কথা ভাবছিস? আবির 2 কাপ চা নিয়ে এগিয়ে আসলো। আদা লেবু দিয়ে 2 কাপ চা নিয়ে আসছে। আবিরকে দেখে মেঘ পুনরায় চেয়ারে বসলো। মেঘকে 1 কাপ চা দিয়ে আবির পাশের চেয়ারে বসে চায়ে চুমুক দিল। মেঘ 1 চুমুক চা খেয়ে মেঘ মুগ্ধ হয়ে আবিরের পানে চেয়ে জিজ্ঞেস করলো, আপনি আর ঠিক কি কি পারেন একটু বলবেন? আবির নির্বিকার ভঙ্গিতে বলল, বলতে পারবো না, তবে প্র্যাকটিক্যালি সব পারবো। বাহ, বড় আব্বু আর বড় আম্মুর একমাত্র ভদ্র ছেলে। আপনি ছেলে হয়ে যা পারেন, আমি মেয়ে হয়েও তা পারি না। আবির উদ্গ্রীব হয়ে বলল, আমি কখনোই ভদ্র ছেলে ছিলাম না। আমি 1 নম্বরের অসভ্য আর অভদ্র একটা ছেলে। তাছাড়া তোকে কাজ শিখতে বলেছে কেউ? তো যখন যা লাগবে শুধু অর্ডার করবি। মেঘ প্রশ্ন করলো, আপনি অভদ্র এটা কে বলছে? তোর আব্বু। মেঘ হেসে বলল, আব্বুর চোখে দুনিয়ার সব ছেলেরাই অভদ্র। দেখবেন 2 দিন পর থেকে আদিকেও এভাবেই কথা শোনাবে। আবিরও মলিন হাসল। নিষ্ঠুর এই পৃথিবীতে সবার প্রিয় হয়ে ওঠা কারো পক্ষেই সম্ভব না। তবে আবিরের প্রচেষ্টা শুধুমাত্র নিজেকে প্রমাণ করা। আবির অভদ্র নয়, তবে অসভ্য তো বটেই। মেঘকে কাছে পেলে আরও বেশি অসভ্য হয়ে যায়। এজন্য মেঘের দিকে ঠিকমতো তাকাচ্ছেই না। আবির ফোন চেক করতেই দেখলো মোট 17টা কল আসছে। বাসা থেকে 8টা কল আসছে। তানভীরও 4-5 বার কল দিয়েছে। ফুপ্পি রাকিবও কয়েকবার কল দিয়েছে। এখন ফোন দিলেই যে যার মতো কথা শোনাবে, তারপর আবার মন খারাপ হবে, সেই ভেবে কাউকেই কল ব্যাক করেনি। রাস্তায় একটা মেডিকেল শপ থেকে মেঘকে ঔষধ কিনে খাইয়েছে যাতে জ্বর না আসে। আবির আশেপাশে রিক্সা খুঁজছে। বাসার মানুষের থেকেও বেশি টেনশন হচ্ছে মেঘকে নিয়ে, কারণ মেঘকে সামাল দেওয়ার মতো মানসিক অবস্থা আবিরের নেই। বৃষ্টির পানিতে চিকচিক করা মেঘের দুগাল, গোলাপের ভেজা পাপড়ির মতো লাল টকটকে 2 ঠোঁটে তাকানো মাত্রই আবিরের বুকে কম্পন অনুভব করে। সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেয়। কিন্তু মেঘ নিজের মতো করে কথা বলছে। হুটহাট আজগুবি প্রশ্ন করতে শুরু করে, যে প্রশ্নের উত্তর দেওয়ার মতো পরিস্থিতি আবিরের নেই। তাই মেঘকে নিয়ে তাড়াতাড়ি বাসায় ফিরতে যাচ্ছে। একটা ফুলের দোকান থেকে মেঘ বলে উঠল, আবির ভাই, আমাকে একটা গোলাপ ফুল কিনে দেবেন? না। কেন?
গোলাপ ব্যতীত অন্য কোনো ফুল নেই। লাল গোলাপগুলো খুব সুন্দর লাগছে, একটা নেই? বললাম তো না। মেঘ মন খারাপ করে 2টা বেলি ফুলের মালা নিয়েছে। আবির টাকা দিয়ে বেরিয়ে এসে বলল, দে পরিয়ে দেই। প্রয়োজন নেই। কেন? কারণ এগুলো মিমের জন্য নিয়েছি। ওয়েট, আরও কয়েকটা নিয়ে আসি। লাগবে না, আমার জন্য আনলে লাল গোলাপ নিয়ে আসুন। আবির গম্ভীর কণ্ঠে বলল, চল সামনে যাই, সামনে হয়তো রিক্সা পাবো। মেঘ উষ্ণ স্বরে বলল, তবুও গোলাপ দেবেন না? না। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে চলে যাচ্ছে। বৃষ্টি কমে এসেছে, তবে গাছ থেকে এখনো টুপটুপ করে পানি পড়ছে। আবির মেঘের গমন পথে চেয়ে ভারী কণ্ঠে বলল, যেই ফুল তোকে অন্য কোনো ছেলে দিতে চেয়েছিল সেই ফুল আমার চোখে বিষের মতো। আবির সেই বিষ ছুঁবে না। এদিকে তানভীর বাসার কাছে গাছের নিচে বাইকে বসে আছে আর ওদের জন্য অপেক্ষা করছে। বৃষ্টি কমাতে আবিরকে কয়েকবার কল পর্যন্ত দিয়েছে, কিন্তু আবির ফোনই ধরছে না। হঠাৎ বন্যার কথা ভেবে কল দিল বন্যার নাম্বারে। অনেকদিন পর বন্যার ফোনে কল ঢুকছে। প্রথমবার রিসিভ হলো না, দ্বিতীয়বার রিসিভ করার সঙ্গে সঙ্গে বন্যা প্রশ্ন করলো, হ্যালো, কে? তানভীর কপাল গুটিয়ে বলল, বাহ, এত অপরিচিত হয়ে গেলাম। বন্যা তৎক্ষণাৎ বলে উঠল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি তানবীর ভাই, নতুন ফোন তাই নাম্বারটা সেভ ছিল না। ও আচ্ছা, ফোন কবে কিনলা? আজকেই কিনেছি। আপনি কি বাহিরে? হ্যাঁ, কেন? বৃষ্টি, বাতাস এসবের শব্দ হচ্ছে মনে হয়। ও আচ্ছা, গাছতলা বসে আছে তাই এমন শব্দ হচ্ছে। গাছতলায় কেন? এমনিতে একটু কাজ ছিল। রাতে গিয়েছো? জি। আপনি? হ্যাঁ, ফুপিদের বাসায় গিয়ে আসলাম। ফুপিরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ভালো থাকুন। রাখি এখন। কেন? ঘুমাবো। আচ্ছা ঘুমাও। তানভীরের কথা শেষ হওয়া মাত্রই আবির আর মেঘ হাসছে। যথারীতি তিনজনে কাক ভেজা হয়ে বাসায় ফিরেছে। রাত 11টার উপর বেজে গেছে, অথচ 3 ভাই বোনই সোফায় বসে আছে। কাঠঘোড়ায় মেঘ, আবির আর তানভীর। মেঘ হাঁচি দিতেই আবির মাথা নিচু করে কপাল গুটিয়ে চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে ধরেছে। আজ একটা ঘূর্ণিঝড় হতে চলেছে, যার সূচনা মেঘের একটা হাঁচি করে দিল। আবির মাথা নিচু করে মেঘকে আস্তে করে বলল, রুমে যা। মেঘ কোনো দিকে না তাকিয়ে ভেজা জামা নিয়ে নিজের রুমের দিকে ছুটেছে। ড্রয়িং রুম, সিঁড়ি সব ভিজে গেছে। আলী আহমেদ খান মেঘের দিকে একবার তাকিয়ে পুনরায় আবিরদের দেখল। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল। আবির সাফাই দেওয়ার স্বরে বলল, আপনি বলেছেন বাইক যেন না চালাই, আর রাস্তায় রিক্সা পাইনি। ফুপ্পিদের বাসা পর্যন্ত গাড়ি ঢুকবে কিনা শিওর ছিলাম না। রাস্তায় রাখবো, তারপর কোনো অ্যাক্সিডেন্ট হলে চুরি হয়ে গেলে গাড়ির দায়ভার কে নেবে? আমি। আলী আহমেদ খান ভারী কণ্ঠে বললেন, তুমি না নিলে তোমার বাপে না দায় নিত। আবির মৃদু হেসে বলল, আমার জন্য কাউকে কোনো দায় নিতে হবে না, আর আমিও অযথা কোনো দায় নিতে চাইও না। মোজাম্মেল খান এবার চেঁচিয়ে উঠলেন, তোমাদের ঘাড় তেরামির জন্য আমার মেয়েটাকে কেন ভিজিয়েছ? ওর কিছু হলে? আবির রাশভারী কণ্ঠে বলল, আপনার মেয়ের কিছু না হলেই তো হলো। এত রাতে কথা বাড়ালে ঝামেলা হবে ভেবেই মোজাম্মেল খান হুঙ্কার দিয়ে সোফা ছেড়ে উঠে চলে গেলেন। ইকবাল খানও নিজের মতো চলে গেছেন। আলী আহমেদ খান কাজের মহিলাকে ডেকে ফ্লোর মোছার কথা বলে নিজেও ভেতরে চলে গেছেন। আবির ভেতরে ভেতরে ফুঁসছে। রুমে গিয়ে রাগে বিছানার উপর ফোন ছুঁড়ে ফেলে সোজা ওয়াশরুমে চলে গেছে। আবিরের রাগের একমাত্র কারণ সে নিজেই। আবির শাওয়ার নিয়ে আবার রান্নাঘরে এসে মেঘের জন্য স্যুপ আর কফি করে নিয়ে গেছে। মেঘকে ডাকতেই মেঘ দরজা খুলে স্বাভাবিক কণ্ঠে বলল, ভেতরে আসুন। আবির গুরুতর কণ্ঠে বলল, না থাক, কখন আবার চেঁচিয়ে তোর আব্বুকে ডাকবি? মেঘ আহম্মকের মতো তাকিয়ে থেকে খাবারগুলো নিল। আবির সঙ্গে সঙ্গে চলে গেছে। তানভীর ফ্রেশ হয়ে আবিরের রুমে আসছে। মূলত মিনাজদের ব্যাপারে কথা বলতেই এসেছে। আবিরের অ্যাক্সিডেন্টের পর থেকে মেঘের মতো আবিরও ওদের ব্যাপারে মাথা ঘামায় না। তানভীরকে প্রথম 1-2বার জিজ্ঞেস করলেও এরপর থেকে একবারের জন্য তাদের কথা জিজ্ঞেস করেনি। তানভীর আজ নিজে থেকেই কথা বলতে আসছে। আজ শুক্রবার, ফুপ্পির বাসাতে আজকে সবার দাওয়াত। নামাজ পড়েই সবাই রওনা দিয়েছে। আবির, তানভীর, মেঘ, মিম, আদি ইকবাল খানের গাড়িতে যাচ্ছে। বাকিরা আলী আহমেদ খানের গাড়িতে। আরিফ আর আসিফ দুজনেই গলির মোড়ের থেকে ওনাদের এগিয়ে নিয়ে গেছে। মিম আরিফকে দেখে বড় করে ভেঙচি কাটল। আত্মীয়তার সম্পর্কের খাতিরে আরিফ মৃদুভাবে হাসল। মেঘ মিমকে সারাদিন সামলে রেখেছে, যেন কোনোভাবেই কোনো অঘটন না ঘটায়।
খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বিকেলের দিকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আগামী পরশু থেকে রমজান শুরু, তাই ফুপ্পির জোরাজুরিতে আজই সবাইকে আসতে হলো। ফুপ্পির সাথে সবারই খুব ফর্মাল সম্পর্ক। আবিররা ফুপ্পিকে যতটা আপন করে নিয়েছে, বড়রা ঠিক ততটা পারছে না। মাঝরাতে হঠাৎই আবিরের ফোনে কল বাজছে। আবির ঘুমের ঘোরে প্রথমে কলটা কেটে দিয়েছে। খানিকক্ষণ বাদে আবারও ফোন বাজছে। আবির কল রিসিভ করে অর্ধ ঘুমন্ত অবস্থায় জিজ্ঞেস করলো, কে? পেতনি। আবির ঘুমের ঘোরেই মুচকি হাসলো। ঠোঁটের কোণে হাসি রেখে বিমোহিত কণ্ঠে জানতে চাইল, আবির কি কোনো অন্যায় করেছে? তা না হলে মাঝরাতে পরিবর্তনে পেতনি কেন কল দিবে আমায়? হ্যাঁ, আপনি মস্ত বড় অপরাধ করেছেন। আবিরের চোখ বন্ধ, এখনো ঘুমের রেশ লেগে আছে চোখে মুখে। আধ ঘুমে থেকে আবির পুনরায় প্রশ্ন করলো, সর্বনাশ, অপরাধটা কি বলা যাবে? মেঘ নিচু কণ্ঠে বলল, আপনি আমার প্রথম কলটা ধরলেন না কেন? আবির চোখ মেলে ফোনের দিকে তাকালো। তড়িঘড়ি করে কল লিস্ট চেক করলো। ঘুমের ঘরে কল কাটার ঘটনা মনে পড়তেই মাথা চুলকে ঠান্ডা কণ্ঠে বলল, খুব সরি। ঘুমের মধ্যে কিভাবে বুঝবো যে আপনি কল দিয়েছেন? সরি। সদ্য ঘুম থেকে ওঠা আবিরের ভাঙা ভাঙা কণ্ঠ শুনে মেঘের হৃদস্পন্দন বেড়ে গেছে। মনে হচ্ছে কি যেন হৃদয়ে ছুরির ন্যায় তোলপাড় চালাচ্ছে। সব কিছু যেন মুহূর্তেই তছনছ করে দিবে। মেঘ বুকের বাম প্রকোষ্ঠে হাত রেখে নিজেকে সংযত করে ধীর স্থির কণ্ঠে প্রশ্ন করে, সেহরি খাবেন না? উঠুন। আবির নিরস গলায় বলল, না খেয়ে কত রমজান কাটিয়েছি, এখন না খেয়ে রোজা রাখা অভ্যেস হয়ে গেছে। মেঘ শক্ত কণ্ঠে বলল, না খেয়ে থাকতেন কেন? তখন তো আর কেউ কল দিয়ে জাগিয়ে দিত না আমায়। মেঘ চাপা স্বরে বলে উঠল, এখন যেহেতু জাগিয়ে দিচ্ছে, তার মানে বুঝতে হবে অভ্যাস পরিবর্তন করার সময় হয়ে গেছে। তাড়াতাড়ি ওঠেন, আমি রাখছি। জি। আবির তপ্ত স্বরে ডাকলো, মেঘ, জি। নিজেকে সব কিছুতে জড়িয়ে রাখিস। কোনো একটাকে কেন্দ্র করে চললে পরবর্তীতে তার ব্যথাটা সহ্য করতে পারবি না। মেঘ কপাল গুটিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, রাত বিরেতে এসব কি কথা বলছেন? উঠবেন নাকি উঠবেন না বলুন। আরে বাবা, এখনই উঠতেছি, হাত মুখটা ধুয়ে আসি। ওকে। মেঘ কল কেটে তাড়াতাড়ি নিচে আসছে। ততক্ষণে টেবিলে খাবার রেডি। প্রথম রোজা বলে আজ আদিও উঠেছে। আবির হাত মুখ ধুয়ে কিছুক্ষণের মধ্যেই নিচে আসছে। আসার সময় তানভীরকেও ডেকে নিয়ে আসছে। মেঘের বিপরীতে বসতে বসতে আবির অল্প করে ভ্রু নাচালো। মেঘ অপ্রখর হেসে চিবুক নামিয়ে নিল। খাওয়া শেষে যে যার মতো রুমে চলে গেছে। আবির নামাজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। মেঘ রেস্ট নেওয়ার জন্য একটু শুয়েছে। বন্যাকে নেটে দেখে সঙ্গে সঙ্গে কল দিল। বন্যা কল রিসিভ করা মাত্র মেঘ বলে উঠল, আসসালামু আলাইকুম। সেহরি খেয়েছো জানু? মাত্রই খেয়ে আসলাম। তুমি খেয়েছো বেবি? হ্যাঁ, খেয়েছি, এখন রেস্ট নিচ্ছি। সাবধান, রোজা রমজানের দিন দিনের বেলা মনকে সংযত রাখিস। হাবির ভাইকে ড্যাব ড্যাব করে দেখিস না, আর ওনাকে নিয়ে বেশি ভাবিসও না। মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, ওনাকে দেখবো কিভাবে? উনি সারাদিন অফিসেই থাকবেন। আচ্ছা, একটা কথা বলবি? কি? আমি যদি রোজা রেখে পাঞ্জাবি বা টি শার্ট পেইন্ট করি, তাহলে কি আমার রোজা হালকা হয়ে যাবে? বন্যা হাসতে হাসতে বলল, হ্যাঁ হয়ে যাবে, কারণ তুই রং করতে করতে আবির ভাইয়ের কথা ভাঙবি। তাই দিনের বেলা জামা কাপড়ের দিকে ভুলেও তাকাবি না, বুঝলি? আচ্ছা ঠিক আছে, নামাজের সময় হয়ে যাচ্ছে, রাখছি। বন্যা কল কাটতেই দেখলো তানভীরের আইডি থেকে মেসেজ আসছে, ছোট করে লেখা, সেহরি খেয়েছো? বন্যা উত্তর দিল, জি আলহামদুলিল্লাহ, আপনি খেয়েছেন? কোনো পাশ থেকে আর কোনো মেসেজ আসলো না। তানভীর 2-3 বার কিছু লিখেও বারবার মুছে দিয়েছে। কিছু একটা বললে সেই মেসেজ মেঘকে দেখালে বোনের নজরে তানভীর ছোট হয়ে যাবে। সেসব ভেবেই তানভীর কিছু লিখতে পারছে না। প্রায় 5 মিনিট পর বন্যার আইডি থেকে মেসেজ আসলো, গুড নাইট। তানভীর মলিন হেসে লিখল, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার। সকালে মেঘের ঘুম ভাঙার আগেই আবির অফিসে চলে গেছে। বাড়ি সম্পূর্ণ নীরব। মেঘ একে একে সবার রুমে চক্কর দিয়ে আসছে। মিমা রাদি টিউশনে গেছে। তানভীর, আবির, আলী আহমেদ খানরা কেউই বাসায় নেই। বাড়ির 3 কর্ত্রী নিজেদের রুমে কুরআন শরীফ পড়ছেন। মেঘ ঘুরে ফিরে নিজের রুমে এসে শাওয়ার নিয়ে অজু করে সেও কুরআন শরীফ পড়তে বসেছে।
ইফতারের আগ মুহূর্তে আবিররা বাসায় ফিরেছে। প্রথম রোজা, তাই মালিহা খান বারবার সবাইকে বলে দিয়েছেন যেন ইফতারের আগেই চলে আসে। মেঘ শরবত বানাচ্ছে, মিম মেঘকে সাহায্য করছে, আর আদি দুপুর থেকে সোফায় পড়ে আছে। 10 মিনিট পর পর জিজ্ঞেস করে, মেঘাপু আর কতক্ষণ? আর আপু আর কতক্ষণ পর আছেন দিবে? মেঘ আর মিম আদিকে বুঝিয়ে রাখতে রাখতে নিজেরাই ক্লান্ত হয়ে গেছে। আদি এই যে সোফায় শুয়েছিল আর উঠতেই পারছে না। আবির ইফতারের আগে আগে এসে আদিকে কোলে করে চেয়ারে নিয়ে বসিয়েছে। চেয়ারে বসেও আদি হেলে পড়ে যাচ্ছে। আদির অবস্থা দেখে মিম মিটিমিটি হাসছে। আলী আহমেদ খান ভারী কণ্ঠে বললেন, এভাবে হেসো না, এমন দিন সবাই পার করে আসছে। সঙ্গে সঙ্গে মিমের হাসি থেমে গেছে। চুপচাপ ইফতার করতে বসে পড়েছে। মেঘ দাঁড়িয়ে দাঁড়িয়ে শরবতে একটু পরপর চিনি দিচ্ছে। প্রথমবারের মতো শরবত বানানোর দায়িত্ব মেঘ নিয়েছে। যদি ঠিকঠাক না হয় তাহলে বাড়ির সবার সামনে নাক কাটা যাবে। এজন্যই আরও বেশি ভয় পাচ্ছে। আবারও চিনি দিতে যাবে, তখনই আবির মৃদু স্বরে বলল, আর কত চিনি দিবি? এবার থাম। তো চিনি দেয়া দেখে একেবারেই সবার ডায়াবেটিস হয়ে যাবে। মেঘ কপাল গুটিয়ে তাকালো, কিন্তু কিছু বলল না। তানভীর বলে উঠল, প্রথমবার শরবত বানাচ্ছে, তাই এই অবস্থা। সপ্তাহখানেক বানালে অভ্যাস হয়ে যাবে। আকলিমা খান রান্নাঘর থেকে আস্তে আস্তে প্রশ্ন করলেন, তানভীর, সবসময় তো তুমিই শরবত বানাও, এবার দায়িত্ব মেঘকে দিয়েছো কেন? তানভীর মুচকি হেসে বলল, সবসময় আমার শরবত খেয়েছো, এবার আমার বোনের হাতের শরবত খাবে। সমস্যা কি? এই রমজান স্পেশাল, তেমন শরবতটাও স্পেশাল হবে। রমজান স্পেশাল কেন? বারে, কত বছর পর ভাইয়ের সাথে রমজান পালন করছে। তাছাড়া আমাদের ফুপিকে পেয়েছে, স্পেশাল হবে না? হ্যাঁ, অবশ্যই। ব্যস্ততার মধ্যেই রমজান কাটছে সবার। ঈদের ছুটির জন্য বেশিরভাগ কাজ আগে ভাগে শেষ করে রাখছে। সময় করে ইকবাল খান সিলেট আর মোজাম্মেল খান কিছুদিনের জন্য রাজশাহী গেছেন। আলী আহমেদ খান আর আবির মিলে অফিস সামলাচ্ছে। আলী আহমেদ খান ইফতারের আগে আগে বাসায় গেলেও আবির প্রতিদিন ফিরতে পারে না। আব্বুর অফিসের কাজ শেষ করে নিজের অফিসে যাওয়ার আগে মাঝে মাঝে রাস্তাতেই মাগরিবের আজান পড়ে যায়। মাঝে মাঝে রাকিবদের সাথে ইফতার করে, কিন্তু প্রতিদিন মাগরিবের নামাজের পরপরই মেঘ কল দেয়। কল দিয়ে প্রথম প্রশ্নটাই থাকে, ইফতার করেছেন? কি কি খেয়েছেন? বাসায় কখন আসবেন? প্রতিদিনই মেঘের একই রুটিন। আবিরের বাসায় ফেরার সময় অনুসারে মেঘ নিজের কাজ শেষ করে। আবির বাসায় ইফতার করে বের হলে ফিরতে ফিরতে প্রায় 1টা-2টা বেজে যায়। আর ইফতার বাহিরে করলে তারাবির নামাজ শেষ করে বাসায় চলে আসে। মেঘও সেই অনুযায়ী নামাজ শেষ করে পাঞ্জাবি ডিজাইন করতে থাকে। আবির ফিরলে একসঙ্গে খাওয়া দাওয়া করে। রাত ছাড়া এখন আবিরকে দেখা যায় না বললেই চলে, তাই রাতটাই আবিরকে দেখার উত্তম সময়। যেদিন আবির বেশি রাত করে বাসায় ফিরে সেদিন সেহরিতে আবির মেঘকে আগে কল দেয়। অন্য দিনগুলোতে মেঘ আবিরকে কল দিয়ে ঘুম ভাঙিয়ে দেয়। পাশাপাশি রুমে থেকেও সামনাসামনি কারো মুখে কোনো কথা নেই। আজ শুক্রবার, অফিস বন্ধ থাকায় আবির সকাল থেকে জামা কাপড় ধুচ্ছে। মেঘ কোনো কারণে ছাদে গিয়ে দেখে ছাদ ভরে আছে আবিরের শার্ট আর টি শার্টে। সবগুলোর মধ্যে সাদা শার্টের সংখ্যাই বেশি। সবগুলো গুনে শেষ করে মাথায় হাত দিয়ে বিড়বিড় করতে করতে মেঘ নিচে নামছে। আবির আরও কতগুলো শার্ট আর পাঞ্জাবি নিয়ে ওপরে উঠছে। মেঘকে বিড়বিড় করে নামতে দেখে প্রশ্ন করল, দুপুরে ছাদে গেছিলি কেন? মেঘ উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ে দিল, একটা মানুষের 27টা সাদা শার্ট কিভাবে থাকবে? আবির ভ্রুকুচকে স্বাভাবিক কণ্ঠে বলল, আরও 5টা এখনো পরিনি। এত শার্ট দিয়ে কি করবেন? ধুয়ে দিলাম, যেগুলো ছোট হবে সেগুলো দিয়ে দিব। মেঘ চাপা স্বরে আওড়ালো, আমাকে 2টা শার্ট দিয়েন। আবির ভারী কণ্ঠে শুধালো, তোর শার্ট লাগবে? মেঘ বিপুল চোখে চেয়ে তাড়াতাড়ি এপাশ ওপাশ মাথা নাড়ল। মনে মনে বলল, ইস, উনি শুনে ফেললো। মেঘ দ্রুত নিজের রুমে চলে গেছে। আবির নামাজ পড়ে এসে সেই যে ঘুমিয়েছে, এর মধ্যে রাকিব প্রায় 22টা কল দিয়েছে। আবির ঘুম থেকে উঠে এতগুলো কল দেখে ভয়ে ভয়ে কল দিল। রাকিব কল রিসিভ করে হুঙ্কার দিল, আজকে রোজা রাখছি বলে তোকে ভুগতে পারছি না। কতগুলো কল দিলাম, কই ছিলি? ফোন সাইলেন্ট করে ঘুমিয়েছিলাম। কেন? একটু ঝামেলা হয়েছে, একটু না বেশি ঝামেলা। ফোনে বলবি নাকি দেখা করবি? ইফতার করে বের হইস। আবির উষ্ণ স্বরে জানালো, শরীরটা খুব দুর্বল, তুই বাসায় আয়, এক্ষুনি চলে আয়, সমস্যা নেই। না না,
এখন আসলে সবার সাথে ইফতার করতে হবে। তোর বাপের আমি বিরাট ভয় পাই। উনি আমার দিকে তাকাইলেই মনে হয় যে আমি গড় গড় করে সবকিছু বইলা দিব। কি বলে দিবি? তোর আর মেঘের ব্যাপারে যা জানি সব এমনিতেই মুখ ফসকে বলে দিব, তার চেয়ে বরং ইফতারের পরে আসি। তোর ইচ্ছে। নামাজ শেষে আবির বাসায় আসার 10 মিনিট পরই রাকিব বাসায় আসছে। মালিহা খানকে ভালো মন্দ জিজ্ঞেস করে সরাসরি আবিরের রুমে চলে গেছে। আবিরকে বিস্তারিত ঘটনা বলার পর আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তুই এখন কি চাচ্ছিস? আমি রিয়াকে বিয়ে করতে চাচ্ছি। এখনই বিয়ে করবি? সব জানাজানি হয়ে গেছে। এই অবস্থায় বিয়ের সিদ্ধান্ত না নিলে পরবর্তীতে ঝামেলা আরো বাড়বে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তাহলে আন্টিকে তুই বুঝা। গতকাল রাত থেকে আম্মু আমার সাথে কথা বলে না। প্রথমে ভাবছি যে ঠিক হয়ে যাবে। আজকে বিকাল নাগাদ যখন কথাই বলছে না, তখন বাধ্য হয়ে বাসা থেকে চলে আসছি। এখন আমি কি করতে পারি সেটা বল। রাকিব মলিন হেসে বলল, তুই আম্মুকে বুঝাবি। আবির হুঙ্কার দিয়ে উঠল, আমি আমার পরিবার মানাতে পারছি না বলেই বিয়ে করতে পারছি না, সেখানে তুই আসছিস আমাকে নিয়ে তোর পরিবার মানাতে? বাহ রাকিব বাহ। প্লিজ বন্ধু, তুই ছাড়া আমার কে আছে বল? তুই আমার কাছে যে কোনো সমস্যার সমাধান চা, আমি যথাসাধ্য চেষ্টা করব, কিন্তু যেই মারপ্যাচে আমি আটকে আছি সেটার সমাধান আমার কাছে চাস না। রাকিব আকুল কণ্ঠে বলে উঠল, এতদিন আমার বাসায় সমস্যা ছিল না, শুধু রিয়ার বাসায় সমস্যা ছিল। কিন্তু এখন ওদের বাসার সাথে সাথে আম্মু প্যাচ ধরে বসে আছে যে জান্নাত আম্মুকে বোঝানোর চেষ্টা করতেছে, কিন্তু আম্মু কথা মানার অবস্থাতেই নাই। আবির রাশভারী কণ্ঠে বলল, দেখ, এর সমাধান আমার কাছেই নেই। তুই যেমন আব্বুকে ভয় পাস, তেমনি আমিও তেমন আন্টিকে ভয় পাই। আমার এখনো মনে আছে ছোটবেলায় গণিত পরীক্ষায় তুই 2 নম্বর কম পেয়েছিলি বলে রাস্তার মাঝখানে তোকে কি মাইটাই না দিয়েছিল। সেই থেকে আমি তোর বাসায় যাই না। তুই না গেলে কি হবে? আম্মু তোকে খুব ভালোবাসে। তোর কথা বললে যে কোনো অনুমতি দিয়ে দেয়, কিন্তু এই ব্যাপারটা সিরিয়াস, তাই তোকে নিয়ে যেতে হবে। আমার পাটা ঠিক হয়েছে বেশি দিন হয়নি। আব্বু এখনো বাইক চালানোর অনুমতি দেননি। রিক্সায় করে অফিসে যাই আমি। সেখানে তোর বিয়ের কথা বলতে তোদের বাসায় আর আন্টির হাতে মাইর খেয়ে আবার বিছানায় পড়ি নাকি? গতবার আমার শ্বশুর বেশি না, মাত্র 2 ঘন্টা ঝাড়ছিল। এবার কিছু হলে সোজা মার্ডার করে ফেলবে। তুই কি চাস না আমি বিয়ে করি? 2-1টা পরি আমাদের সংসারে আসুক, তোকে চাচ্ছু বলে ডাকুক, আর আমায় আব্বু? রাকিব গুরুগম্ভীর কণ্ঠে বলল, একটা প্রবাদ বাক্য আছে, ওইব পোলা ডাকবো বাপতে যাইবো মনে পাপ। তোর অবস্থা হয়েছে এরকম। আবির ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, আমার পোলা লাগতো না, একটা মেয়ে হলেই হয়ে যাবে, যাকে ঘিরে আমাদের ছোট্ট একটা সংসার হবে। রাকিব রাগান্বিত কণ্ঠে বলল, আর কত কল্পনায় ভাসবি? এবার বাস্তবে আয়, বাস্তবে এসে আমাকে বাঁচা। আমি পারবো না, দুঃখিত। মেঘ দরজা থেকে উঁচু স্বরে বলল, আসবো। আবির ঠোঁটে হাসি রেখে বলল, হ্যাঁ আসেন। মেঘ মোলায়েম কণ্ঠে বলল, বড় আম্মু আপনাদের জন্য খাবার পাঠিয়েছে। রাকিব ঘাড় ফিরিয়ে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাইয়া? আমি ভালো নাই, আমার অবস্থা খুব খারাপ। কেন ভাইয়া, কি হয়েছে? তোমার আবির ভাইকে একটু বলো আমাকে সাহায্য করতে। ও ছাড়া আমি কাউকে ভরসা করতে পারবো না। তুমি একবার বলো মেঘ। মেঘ ভ্রু কুচকে সরু নেত্রে চেয়ে আছে। আচমকা প্রশ্ন করলো, কি বলবো? আবির গম্ভীর কণ্ঠে বলল, কিছু না, তুই রুমে যা। না মেঘ, তুমি যাবে না। তুমি আবিরকে একবার বলো, তারপর চলে যাও। মেঘ আবারও প্রশ্ন করলো, বলবো কি আমি? তুমি বলো আমাকে যেন আবির সাহায্য করে। মেঘ আবিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে মসৃণ কণ্ঠে বলল, রাকিব ভাইয়া কিসের সাহায্য চাচ্ছেন? করে ফেলুন সাহায্য। আবির স্বাভাবিক কণ্ঠে বলল। রাকিব পুনরায় বলে উঠল, আপু তুমি জিজ্ঞেস করো আবির সাহায্য করবে কিনা, হ্যাঁ অথবা না। আবির চেঁচিয়ে উঠে বলল, হ্যাঁ করবো সাহায্য। হয়েছে? রাকিব স্বস্তির নিঃশ্বাস ছেড়ে হাসি মুখে বলল, এনা হলো আমার বেস্ট ফ্রেন্ড। আবির অগ্নিদৃষ্টিতে রাকিবের দিকে তাকিয়ে আছে। মেঘ চলে যেতে নিয়ে পুনরায় প্রশ্ন করলো, কি হয়েছে? রাকিব স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলো, তুমি রিয়াকে চিনো? আপনার গার্লফ্রেন্ড রিয়া আপু। রাকিব আবিরের দিকে তাকিয়ে বলল, বাহ আবির। পুনরায় মেঘকে বলল, হ্যাঁ আমাদের বাসার সবাই রিয়ার ব্যাপারে মোটামুটি জানতো। রিয়া 2-1বার আমাদের বাসায় আসছে, সবার সাথে আলাপও হয়েছে। রিয়া শারীরিকভাবে একটু অসুস্থ, এটা আমার বাসার সবাই জানতো না।
গতকাল কথায় কথায় এটা বলছি, তারপর থেকে শুরু হয়েছে আম্মুর চিল্লাচিল্লি। বাড়ির বড় বউ হবে, রোগী হলে কিভাবে হবে, লোকে কি বলবে, সারা জীবন ডাক্তারের কাছে দৌড়াইতে দৌড়াইতে শেষ হয়ে যাবে, আরো কত কি। আম্মু এখন আমার সাথে কথাই বলতেছে না, তাই তোমার আবির ভাইকে বলতেছি আমাদের বাসায় যেতে, আম্মুকে একটু বুঝাইতে। রিয়া আপুর কি সমস্যা? শ্বাসকষ্ট, অ্যালার্জির সমস্যা, আরো বেশ কিছু সমস্যা আছে। মেঘ জানালা দিয়ে বাইরে তাকিয়ে উদাসীন কণ্ঠে মনে মনে বলল, রিয়া আপুর সামান্য সমস্যার কারণে আন্টি কত বছরের সম্পর্ক মানছেন না, আর আমি যে তার ছিঁড়া এটা জানার পর আমার শাশুড়ি কি আমাকে মেনে নেবেন? আবির মেঘকে ডাকতেই মেঘ নড়ে চড়ে উঠল। কথা শেষ করে দ্রুত রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ যেতেই রাকিব বলল, আজ মেঘ আসছিল বলে বেঁচে গেলাম। আবির রাগান্বিত কণ্ঠে বলল, লোকে এজন্যই বলে কাউকে দুর্বল জায়গা চিনাতে নেই। আমি নিজে এখন আদমরা, তাই তো মেঘকে দিয়ে সাহায্য চাইলাম। আচ্ছা, তুই না একবার বলছিলি মেঘ অসুস্থ? ঠিকই তো দেখলাম। আবির কপাল গুটিয়ে গুরুভার কণ্ঠে বলল, অসুস্থ না রে, বৃষ্টিতে ভিজছিলাম। ধমকের হাত থেকে বাঁচতে শ্বশুরের মুখের ওপর বলেছিলাম আপনার মেয়ের কিছু না হলেই তো হলো। যেই কথা সেই কাজ। আমার শ্বশুর সকাল বিকাল দেখে মেয়ের জ্বর সর্দি আসছে কিনা, কারণ কিছু একটা হলেই আমার ইচ্ছে মতো ঝাড়তে পারবে। উনি যদি ডালে ডালে চলে তবে আমিও চলি পাতায় পাতায়। সপ্তাহ খানেক মেয়েকে গরম পানির উপর রেখেছি, সারাক্ষণ গরম পানি খেয়েছে, অ্যান্টিবায়োটিক খাইয়েছি, প্রাকৃতিক ওষুধ সহ যত ধরনের ঘরোয়া পদ্ধতি আছে সব চেষ্টা করে ফেলেছি। আল্লাহর রহমতে সর্দি জ্বর কিচ্ছু হয়নি। তোর জীবনে এখন ডিসকভারি চ্যানেলের মতো বাঘ আর হরিণের মতো হয়ে আছে। জামাই শ্বশুরের চ্যালেঞ্জ। চাচু যেদিন জানতে পারবে ওনার পরীর মতো মেয়ের পেছনে তোর মতো বানর ঘুরঘুর করছে, তখন ওনার কি অবস্থা হবে আবির? সেই দিন নিয়ে এখনো ভাবিনি, যা হবে সেদিনই হবে। বাঁচা আর মরা দু হাতে নিয়েই ওদের সম্মুখীন হব। আচ্ছা, এখন চল, নামাজ পড়ে আমাদের বাসায় যাবি। আবির আচ্ছা বলার আগেই জান্নাত আবিরের নাম্বারে কল দিল। আবির রিসিভ করতেই জান্নাত বলল, আবির ভাইয়া আর রাকিব ভাইয়া বাসা থেকে চলে গেছে। ভাইয়ার ফোনও বন্ধ। আম্মু টেনশনে অসুস্থ হয়ে পড়েছিল, এখন কিছুটা সুস্থ হয়েছে। ভাইয়ার সাথে কথা বলতে চাচ্ছেন। আপনি ভাইয়াকে খুঁজে নিয়ে তাড়াতাড়ি বাসায় আসুন প্লিজ। আচ্ছা, আসতেছি। আবির আর রাকিব ঘন্টাখানেকের মধ্যে রাকিবদের বাসায় আসছে। আন্টি আঙ্কেলের সাথে কথা বলে অনেক কষ্টে রাজি করিয়েছে। সঙ্গে সঙ্গে রিয়াকে কল দিয়ে রিয়ার আম্মুর সাথে কথা বলে। প্রায় ঘন্টা দুয়েক আলাপ আলোচনা শেষে রাকিব আর রিয়ার বিয়ে ঠিক হয়েছে। ঈদের একদিন পরেই বিয়ে। রিয়ার পরিবার আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেই এই বিয়েতে রাজি না, তাই মোটামুটি ঘরোয়াভাবে বাসাতেই প্রোগ্রাম করা হবে। আবির বাসায় ফিরতে আলী আহমেদ খান শুধালেন, কোথায় ছিলে? রাকিবের বাসায় গিয়েছিলাম। রাকিব দেখলাম সন্ধ্যায় আমাদের বাসায় আসলো, আবার তুমি এখন ওদের বাসা থেকে ফিরছো, কোনো সমস্যা? না আব্বু, তেমন কোনো সমস্যা না। রাকিবের বিয়ে ঠিক হয়েছে, ঈদের একদিন পর বিয়ে। আলী আহমেদ খান রাশভারী কণ্ঠে বললেন, কোথায় ঈদের পর তোমার বিয়ে হওয়ার কথা ছিল, তারা হয়ে তোমার বন্ধুর বিয়ে করছে। হ্যাঁ, ভালো ভালো। আবির মনে মনে আওড়ালো, যাকে বিয়ে করতে চাই তাকে বিয়ে না দিলে এই ঈদ কেন? একের পর এক ঈদ কেটে গেলেও আবির অন্য কাউকে বিয়ে করবে না। দেখতে দেখতে সময় পেরিয়ে যাচ্ছে। এক সপ্তাহ পরে ঈদ উল ফিতর। খানবাড়িতে শপিংয়ের মেলা বসেছে। আলী আহমেদ খান, ইকবাল খান, মোজাম্মেল খান তিনজনই আলাদা আলাদাভাবে সবার জন্য জামা কাপড় এনেছে। বছরে একবারই ওনারা নিজে শপিংয়ে যান। তাছাড়া তানভীরও সবার জন্য জামা কাপড় এনেছে। বাড়ির ছোট দুই কর্তি একদিন মেঘদের শপিংয়ে নিয়ে গিয়ে সবার জন্য শপিং করিয়ে এনেছে। মেঘের অলরেডি 5-6 সেট ড্রেস হয়ে গেছে, তবে কাঙ্ক্ষিত ব্যক্তির থেকে এখনও কিছু পাওয়া হয়নি, তাই মেঘের মন তেমন ভালো না। আবিরদের পাঞ্জাবি টি শার্টের কাজ কমপ্লিট, এখন শুধু দেওয়ার অপেক্ষা। আজ সকাল থেকে তানভীর আবিরকে খুঁজছে। আবির রাকিবের বিয়ের শপিং করতে বেরিয়েছে। আবির দুপুরের দিকে বাসায় আসতেই তানভীর ছুটে গেল। আবির নির্বিকার ভঙ্গিতে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? তানভীর অনচ্ছ হেসে বলল, ওর জন্য একটা ড্রেস কিনেছে, কিভাবে দিব বুঝতে পারছি না, হেল্প করো। আমার হেল্প করতে হয় কেন? সামনে যেতে না চাইলে নিজের বুদ্ধি কাজে লাগা। মানে? তোর বোনকে যেভাবে গিফট পাঠিয়েছিলি সেভাবে পাঠা। ও যদি না পড়ে? এত চিন্তা করলে অকালে চুল পেকে যাবে। তোর কাজ গিফট দেয়া, একসেপ্ট করবে কিনা সেটা তার বিষয়। ঠিক আছে। তানভীর বন্যার ঠিকানা দিয়ে ড্রেস কুরিয়ারে পাঠিয়ে দিয়েছে।
কুরিয়ার থেকে বক্স নিয়ে বন্যার রুমে গেল। সন্দেহ নিয়ে বক্স খুলতেই বিশাল গর্জিয়াস এক ড্রেস বের হলো। ড্রেসের ওজনই বলে দিচ্ছে ড্রেসটা অনেক দামি। বন্যার সঙ্গে সঙ্গে মেঘকে কল দিয়ে সব ঘটনা খুলে বলল। গিফট কে পাঠালো সেটা বড় বিষয় না, গিফট পেয়েছিস এটা নিয়েই খুশি থাক। এত দামি ড্রেস কি করব আমি? কেউ হয়তো ভুলে পাঠিয়েছে। মেঘ তড়িৎ বেগে বলল, আরে বোকা, ঠিকানা তোর বাসার, ফোন নাম্বার তোর, মানে কেউ ইচ্ছে করেই তোকে পাঠিয়েছে। আমি এই ড্রেস পরবো না, যেভাবে আছে সেভাবেই রেখে দিব। মেঘ সঙ্গীনভাবে ধমকে ওঠে, তুই ড্রেস না পরলে মজাটা করব কিভাবে? কিসের মজা?